দাঁত নষ্ট হবার প্রধান কারণগুলো কি বলে আপনি মনে করেন? যে আমরা সকালে উঠেই ব্রাশ নিয়ে বের হই, এইটা আমাদের প্রথম হলো একটা ভুল ধারণা। ফ্লোরাইড টুথপেস্ট আসলে সবার জন্য কার্যকরী নয়। যে কোন সময় ব্রাশ করব, বিশেষ করে খাওয়ার আগে করব না খাওয়ার পরে করব। ডায়াবেটিক পেশেন্টসের কয়েক ফোল্ড বেশি গাম ডিজিজের প্রবণতা থাকে। প্রতিদিন আমরা খাই, কথা বলি, হাসি। এই সহজ কিন্তু অসাধারণ কাজগুলোর পেছনে আমাদের দাঁতের কতটা যে ভূমিকা, সেটা কি কখনো আমরা ভেবে দেখেছি? ল্যাবিড প্রেজেন্স ডক্টর ডেস্কে আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন ব্যক্তি, যিনি তার ক্যারিয়ারের পুরো অংশ ব্যয় করেছেন মানুষের মুখের হাসি এবং মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষায়। তিনি বাংলাদেশের প্রস্থেটিক চিকিৎসায় অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ, শিক্ষক এবং গবেষক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। বরাবরের মতো সঙ্গে আছে আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলি। ল্যাবিড প্রেজেন্স ডক্টর ডেস্কে আপনাকে স্বাগতম স্যার। আপনি কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে। একটু ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য। স্যার, আপনার ছোটবেলা কোথায় কেটেছিল? আমার ছোটবেলায় আমার গ্রামের বাড়ি নাজিরপুর, আমার গ্রামের নাম। এটা কুষ্টিয়া জেলার একটি গ্রাম, যেটা একটা খুবই, আমি খুব বোস্ট ফিল করি যে আমার গ্রামের নাম নাজিরপুর এবং সেই গ্রামটি একটি বিলের ধারে, চাপাইগাছির বিল নামে পরিচিত। এই বিলের ধারে আমার নাজিরপুর, সেখানে আমার শৈশব, মানে যেতে পারি ক্লাস 7-8 পর্যন্ত। ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হবেন? না, এমন সব ডেফিনিট কোনো স্বপ্ন ছিল না, তবে কোনো কিছু ভালো কিছু করবো এরকম একটা স্বপ্ন ছিল। স্যার, শেষ পর্যন্ত আপনি ভালো কিছু করলেন। আপনি আপনার চিকিৎসা শাস্ত্র শেষ করার পরে আপনি পোস্ট গ্রাজুয়েশন করলেন, এমএস করলেন, এফসিপিএস করলেন, পিএইচডি করলেন। তো আমি জানি আপনার বিশেষায়িত সাবজেক্ট হচ্ছে প্রস্থোডন্টিক্স। প্রস্থোডন্টিক্স কেন বেছে নিলেন? প্রশ্নটি বেছে নেওয়া প্রশ্ন, থ্যাংক ইউ যে আপনি এই ধরনের একটা প্রশ্ন করলেন। নর্মালি এরকম প্রশ্নের সম্মুখীন কম হই আমরা, তবে হলে তখন ভালো লাগে, মানে আসল জিনিসটা মানুষকে তুলে ধরতে পারি। আসলে আমি যখন ডেন্টাল সার্জারিতে গ্রাজুয়েশন করি, তার কিছুদিনের মধ্যেই আমার নিজস্ব স্বকীয়তায় আমি একটা ডেন্টাল প্র্যাকটিস ডেভেলপ করি, যেখানে আমি কত ডেন্টাল সার্জন নিয়ে আমি কাজ করতাম। তো এই সাধারণ ডেন্টাল চিকিৎসায় জন্য যে সমস্ত পেশেন্টরা আমার কাছে আসতো, তার একটা বড় অংশ ছিল যে কোনো ভাঙা দাঁত নিয়ে আসে, কোনো দাঁত তুলে ফেলেছে, এবং কোনো বিশেষ করে সামনের দাঁত যখন ভাঙা থাকতো। এবং সে সময়ে আপনি একটা হিস্ট্রি বা সেসব একটা এভিডেন্স হলো যে একটা সময় বাংলাদেশের যে শুরুতে আহ প্রচুর যে নতুন নতুন টিউবওয়েল বসানো হয়েছিল গ্রামে, টিউবওয়েলের হ্যান্ডেলের ডিজাইনটা ছিল স্ট্রেট। তো স্বভাবতই এই স্ট্রেট হ্যান্ডেলটা মানুষকে খুব আঘাত করতো, যখনই চাপ দিয়ে পানি তুলতে যেত ছেড়ে দিত। তো এই ছুটে গিয়ে মুখে আঘাত লাগতো। এই মুখে আঘাত লাগার জন্য একটা বিশেষ পার্সেন্টেজের মানুষ, একটা কিশোরীরা এটাতে ভুগতো, এবং সেটা কিছুদিনের মধ্যে দাঁতটা কালো হয়ে যেত, দাঁত ভাঙা, দাঁত বেশ অস্বস্তি বোধ করতো। তারা যখন আমার কাছে আসতো এবং কোনো কারণে দাঁত ভাঙা, ক্ষয়প্রাপ্ত দাঁতকে যখন আমি পোস্টোডন্টিক রিহ্যাবিলিটেশন, তখন তো পোস্টোডন্টিক্স বলতে এভাবে আমি স্যার, আমি যদি তাহলে এইটার শুরুতে যদি একটু বলে নিই, প্রস্থোডন্টিক্সটা আসলে কি বিষয় নিয়ে কাজ করে? পোস্টোডন্টিক বিষয়টা হলো রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করে। যে শরীরের কোনো অংশ, যদি প্রস্থেসিস বলি, মানে তাহলে যে শরীরের যে কোনো অংশ, আর প্রস্থোডন্টিক যখন, তখন যে দন্ত সংক্রান্ত প্রস্থেসিস প্রতিস্থাপন, কোনো অংশ যেখানে রিপ্লেস করা হয়, যেখানে নেই, তার আগের পর্যায়ে ফিরিয়ে আনাকেই যে সাবজেক্ট, যে বিজ্ঞান, সেটা হলো প্রস্থোডন্টিক্স। যেহেতু এটা রিপ্লেসমেন্ট নিয়ে এবং রেস্টোরেশন নিয়ে কাজ করে, তো আমি যখন সেই পেশেন্টগুলোকে তার আগের পর্যায়ে প্রস্থেসিসের মাধ্যমে, সেটা ক্রাউন হোক, পিচ হোক, অথবা যদি আমি একটা টেন্সারের মাধ্যমে তাদের ফিরিয়ে দিতাম, তারা এত খুশি হতো। এই খুশিটাকেই আমাকে এনকারেজ করছে আসলে ছোটবেলা থেকে। আমার সে ছোটবেলা বলতে আমার ডেন্টিস্ট্রি প্রফেশন আছে। স্যার, দাঁত নষ্ট হবার প্রধান কারণগুলো কি বলে আপনি মনে করেন? দাঁত নষ্ট হওয়ার প্রধান কারণগুলোর প্রথম যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর না দেওয়া। তার পরবর্তীতেই আসে আমাদের খাবারের অভ্যাস। আমরা যদি হেলদি ডায়েট না খেয়ে আনহেলদি ডায়েট বলতে যেটা খুব প্রচুর পরিমাণে সুগারি ডায়েট, প্রচুর পরিমাণে অ্যাসিডিক ডায়েট, যেটা আমাদেরকে পরবর্তীতে আমাদের ডিজিজ তৈরিতে হেল্প করে, এবং আমাদের ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে সমস্ত জীবাণু আমাদেরকে রোগ তৈরিতে হেল্প করে, তাদের জন্য এটা খুব মানে খাবার হিসাবে ইউজ করে, তাদের জন্য আমরা
এটাকে যদি তাদের জন্য সুবিধা কিন্তু আমাদের জন্য অসুবিধা, এটা হলো একটা কারণ। আরেকটা হলো যে আমরা কিছু হ্যাবিটও আমাদের কাজে লাগে, যে হ্যাবিট গুলো কোনো সময় অনেককে আমরা দাঁত দিয়ে কোনো কিছু কাটছি, দাঁত দিয়ে কোনো কিছু ধরছি, তারপরে হলো যে দাঁত দিয়ে কোনো কিছু আমরা বোতলের মুখ খুলছি। তারপরে সিস্টেমিক কিছু ডিজিজ আছে, যে ডিজিজ গুলো যদি প্রথমেই আমরা বলি কিছু দাঁতের ক্ষয় আছে, যে ক্ষয়গুলো আমি আগে বলেছি ক্যারিয়াস লেশন আর নন ক্যারিয়াস লেশন আছে, যেটা যদি আমরা যদি গার্ড যেটা বলি, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে সমস্ত রিগার্ডেশন যে ডিজিজ যেগুলো আছে, সেগুলোর জন্য আমাদের দাঁতের অনেক। আবার কিছু ড্রাগ আমরা নিচ্ছি, যে ড্রাগগুলো বয়সের কারণে হোক, যেমন আমরা যদি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছি, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিচ্ছি, সেগুলোকেও আমাদের আহ, দাঁতের বিভিন্ন ক্ষতি হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, আপনি প্রথম দিকেই বলছিলেন মুখে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছিলেন। প্রথমে চলে আসি ব্রাশিং টেকনিকের কথা। ব্রাশিং এর টেকনিকের সঠিক ব্রাশিং টেকনিক করতে হবে। সঠিক ব্রাশিং যদি আমরা সাইন্টিফিক ওয়েতে যেটি একটা, সেটা তো আমরা এখন যদি বলি তাহলে পেশেন্টদের জন্য, সাধারণ মানুষের জন্য একটু ব্রিক হয়ে যেতে পারে। মেন হলো যে ব্রাশ পদ্ধতিতে যে ভুলগত, সেটা হলো যে আমরা সকালে উঠে ব্রাশ নিয়ে বের হই। এইটা আমাদের প্রথম হলো একটা ভুল ধারণা। আমরা সকালেই ব্রাশে না হতে আমরা যদি ঘুমোতে যাওয়ার আগেই ব্রাশটা করি, এই অভ্যাসটা আমরা ভুলবশতই করি। যে যদি এখন যদিও অনেকের অভ্যাস হয়ে গেছে যে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে, তো উঠেই ব্রাশ করা দরকার নেই। আমাদের নাস্তার পরে, খাবারের পরে যদি ব্রাশ করে, সেটা এই ব্রাশটা কতক্ষণ ধরে করতে হয়? এই ব্রাশটা 1 মিনিট থেকে 1.5 মিনিট এনাফ। কারণ হলো যে আমরা ব্রাশটা অনেক সময় নিয়ে, একটা ভুল ধারণা যে অনেক সময় ব্রাশ করা, মনে করে যে অনেক সময় ব্রাশ করলে পরিষ্কার হবে। আরেকটা হলো যে হার্ড ব্রাশ ইউজ করা, তার চেয়ে বরং কম সময়ে সব জায়গায় ব্রাশের এত ভূমিকা নেই যতটা আমরা মনে করি। সেই জন্য ব্রাশের সঠিক ফ্রিকোয়েন্সি এবং টাইমিংটা আমাদের সবচেয়ে বড় ভুল পাই, যে কোন সময় ব্রাশ করবো, বিশেষ করে খাওয়ার আগে করবো না খাওয়ার পরে করবো। আচ্ছা, তো সেটাই হলো আমাদের মেনলি ভুল একটা ধারণা আছে। আর দাঁত ব্রাশ করার সময় আমরা তো পেস্ট ব্যবহার করি। পেস্ট বাছাই করার ক্ষেত্রে কি দেখা উচিত? আচ্ছা, পেস্ট বাছাই করার ক্ষেত্রে এইটা আসলে একটি জটিল প্রশ্ন। প্রশ্নটা সহজ কিন্তু আনসারটা একটু জটিল। সেটা হলো যে আমরা সাধারণভাবেই অনেকেরই ধারণা আছে যে র্যান্ডামলি আমরা বলে দিই যে ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করার জন্য। ফ্লোরাইড টুথপেস্ট আসলে সবার জন্য কার্যকরী নয়, কারণ হলো স্পেসিফিক ডিজিজ, স্পেসিফিক পার্সনের জন্য স্পেসিফিক টুথপেস্ট আছে। তো সেটাকে আমাদের বাছাই করা, বাজার থেকে বেছে নিয়ে আসা হলো যে আমাদের মেন দায়িত্ব হবে। যদি আমরা বলি যে অনেক দাঁত শিরশির করছে, সেন্সিটিভ টিউব যদি যাদের বলি, তাদেরকে আমরা পেস্ট খুঁজে বের করতে হবে, সেটা একজন সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে যেতে পারে। একজন ডেন্টিস্টের সহযোগিতা নিতে হবে। সেখানে আমার যে ক্যালসিয়াম নাইট্রেট আছে কিনা আমাকে দেখতে হবে, সেখানে স্ট্রনশিয়াম সরিয়ে আছে কিনা, সাইট্রেট আছে কিনা। সেগুলো থাকলে আমার যে সেন্সিটিভিটির যে মেকানিজম, সেটাকে বন্ধ করে দিতে পারে। আবার যে গণহারে পেস্ট ব্যবহার করার পদ্ধতিটা আসলে নেই। পদ্ধতিটা নেই। তা আমার এই প্রশ্নটা আসলে খুবই প্রাসঙ্গিক এবং সবার জানার দরকার, যেটা কেউ কেউ কারণ হয়তো গাম ডিজিজ আছে, তাকে ওই পেস্ট ব্যবহার করলে তার ততটা উপকার আসবে না। তখন সেই পেস্টে আমরা বাজারে খুঁজে বের করবো যে সেই পেস্টের ভিতরে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। সেখানে যদি আমার দেখা যায় যে অনেকেই যদি কিছু জিঙ্ক সাইট্রেট নামে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা যদি থাকে তাহলে আমার গাম ডিজিজ হয়ে যাবে। তারপরে আমাদের যদি পাইরোফসফেট থাকে কোনো জায়গায়, তাহলে সেটা আমাকে কখনো হেল্প করবে যে কারো দাঁত অতি তাড়াতাড়ি ময়লা জমে যাবে, সেই ময়লাটাকে হার্ড হতে বাধা দেয়। তাহলে আমার ক্যালকুলাস বা টার্টার যেটা তৈরি হবে না, যদি পাইরোফসফেট থাকে বা জিঙ্ক সাইট্রেট থাকে, তাহলে সেইগুলো হলো যে আমাদের ট্রাইকুলাস যেন হলো যে একটা ইম্পর্টেন্ট পেস্ট ইনগ্রিডিয়েন্ট। বাছাই করা তো খুব জটিল মনে হচ্ছে। জটিল পদ্ধতি যদি সে জেনে যায় সাধারণভাবে, এই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখে যদি তার চেয়ে যদি সহজ হয়, আপনার আগের প্রশ্নের মতো যে ডেন্টাল কলেজে গেলেই আপনাকে স্ক্রুটিনাইজিং করে দিবে যে আপনাকে কোথায় যেতে হবে, সেই জন্য যদি আমরা বলা হয় যদি কোনো কোম্পানি সেই দেশের কোনো আহ যারা সেই দেশের dentistry সবচেয়ে ভালো পরিষেবা- হয় আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কাছে বিশেষজ্ঞ এসে পরামর্শ তার নেওয়া, প্রয়োজনীয় টুথপেস্টটা প্রয়োজনীয় খুঁজে বের করে। খুঁজে বের করে নেওয়া। হ্যাঁ, না হলে তাকে নিজেই একটু জ্ঞান অর্জন করে তাকে খুঁজে বের করতে হবে। এবং এটা কমপ্লিকেটেড। হ্যাঁ, শিশুর দাঁত ওঠার সময় জি। বাবা মায়ের করণীয় কি? বাবা মায়ের কারণে শিশু দাঁত ওঠার সময় প্রথমেই শিশু অস্বস্তি বোধ করতে পারে, যেটা শিশুর ব্যথা সে বলতেও পারছে না, এমন সময় দাঁত উঠতে শুরু করে, সে কথা বলতেই হয়তো শিখেনি। সেজন্য তাকে আমাদের হেল্প করতে হবে, তার একটু আঙুল বাবা মার ফিঙ্গার দিয়ে মেসেজ করা দিতে পারে। সে কোনো কিছু কামড়াতে চাইস, তখন তো কামড়াতে চাইলে কি করতে হবে, তাকে আমাদের বাজারে যে মানে টিদার পাওয়া যায়, তো টিদারটা যেন এমন হার্ড না হয় যাতে আবার ইরিটেট করতে পারে,
তার মাংসপেশিতে ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা রাবারি ট্রিগার যদি ব্যবহার করতে পারি, তাহলে এইটা সেকেন্ড থিং হলো যে তাকে সবসময় নজরে রাখা, যে সে সবসময় কামড়াতে চায়, সেই কামড়টা যেন এমন কোনো হার্ড জিনিসের উপরে না দেয়। আবার এই সময় একটু লালাও সিক্রেশন হয়, সেই জন্য সেটাকেও বাবা মার কেয়ার নেওয়া উচিত, যে লালার ড্রুলিং বেরি, এই ড্রুলিংকে ম্যানেজমেন্ট না করলে পরবর্তীতে তার কোনো জায়গায় কন্টিনিউয়াস হলে ঘা হয়ে যেতে পারে। এগুলো আমাদের মেনলি মেসেজিং দেওয়া এবং সঠিক পদ্ধতিতে সঠিক মানে আচ্ছা, টিদারিংটা ব্যবহার শিশুদের করে। ক্ষেত্রেও তো ব্রাশিং হ্যাঁ, আছে। ব্রাশিং। যখন দুধ দাঁত থাকে ওদের জন্য কি পেস্ট আলাদা? ওদের জন্য অবভিয়াসলি পেস্ট আলাদা, কারণ হলো যে ওদের ফ্লেভার একটা ব্যাপার, আর ইনগ্রিডিয়েন্টস এর মাইল্ড ইনগ্রিডিয়েন্টস সেখানে ব্যবহার করা হয়, যাতে সেটা ঝাঁঝালো কোনো ইনগ্রিডিয়েন্ট না হয়। যার ডোজ, যেমন ড্রাগের যেমন ডোজ আছে, এদের তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর ডোজ মিনিমাইজ দেবে, যে যাতে সে ক্ষতিকর যেমন না হয়, সে সোয়ালো করলেও এমন করে তৈরি করা হয় যে ওরা তো সোয়ালো করে ফেলে, খেয়ে গিলে ফেলে, ফেলে। গিলে ফেলে। তাহলে গিলে ফেলেও তার যাতে ক্ষতি না হয়, ইনগ্রিডিয়েন্ট গুলো এভাবে কম্বিনেশন করা হয়। বাচ্চাদের দুধ ব্রাশ বাছাই ব্রাশে, করার ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, টুথব্রাশ বানাতে সফট ব্যবহার করতে হবে। বিশেল গুলো যেন কম জায়গায় হয়, তার মুখের সাইজ অনুসারে বিশেল গুলো যদি কম একটা টাপ 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 আকারের, যাতে একটা একগোছা, অনেক তো বড়দের ব্রাশের বিশেল গুলো অনেক লম্বা, অনেক লেন্থ নিয়ে থাকবে, এটা কম জায়গা নিয়ে সফট এবং ইজিলি মোল্ডেবল এরকম আমরা তাদের স্যার, ওই যে আমরা একটা জিনিস জানি যে বাচ্চারা যখন বোতলে দুধ খায় তখন এক এক ধরনের ক্যারিজ হয়, এটা নার্সিং নার্সিং বোতল বোতল ক্যারি ক্যারিজ। করছে। এইটা প্রিভেন্ট করার জন্য এটা সেটা কি করে? এটা প্রিভেন্ট করার জন্য তো একটাই মায়ের ভূমিকা, যেগুলো সব মাকেই আমরা বলি, কিন্তু কোনো মায়ে এটা পালন করা কঠিন হয়ে যায়। কারণ হলো যে বোতল মুখে নেই যেন না ঘুমায়, প্লাস হলো যে রাতে যেন শুয়ে না খায়। বোতল এবং দুধ খাওয়ার সাথে সাথে যত রাত্রে উঠেই খাওয়ানো হয়, তাকে যেন খাওয়ানোর পরে পরে ওয়াশ আউটের ব্যবস্থা করে পানি খাওয়ানো হয়। কিন্তু আমরা মা বাবারা এটা বললেও আমরা করতে অনেক সময় নিজেদের ব্যাপারেও দেখেছি যে এটা করা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু এটা করতে হবে। তাহলে নার্সিং বোতল সিনড্রোম, নার্সিং বোতল এবং ক্যারিজ দাঁতগুলো আমাদের সুস্থ রাখা সুস্থ যাবে। রাখতে হবে। স্যার, আমি শিশু থেকে একটু বৃদ্ধতে চলে যাই, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের দাঁতের যত্নে কি আলাদা কোনো ব্যবস্থা না, নিতে হয়? তাদের দাঁতের জন্য ডায়াবেটিক পেশেন্টটা খুব রিস্কি পেশেন্ট। দাঁতের রোগ ডেভেলপ, যেটা আমরা গাম ডিজিজের কথা বলেছি, তাদের বলা হয় যে ডায়াবেটিক পেশেন্টসের কয়েক ফোল্ড বেশি গাম ডিজিজের প্রবণতা থাকে, এবং ডেন্টাল ক্যারিজেরও প্রবণতা সেখানে বেশি থাকে। সেই জন্য একজন সাধারণ মানুষ যদি একদিন পরিষ্কার না করলো, রুটিনলি পরিষ্কার না করলে সে ভালো থাকতে পারে। কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টকে অবভিয়াসলি রুটিনলি, তাকে প্রতিনিয়ত রুটিনলি দাঁত ব্রাশ করতে হবে। দাঁতের পরিচর্যার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। ইন্টারডেন্টাল স্পেসাইজেশন, আমরা পজ ব্যবহার করতে বলি, সে পজ ব্যবহার করতে হবে। তারপরে আমরা যদি মাউথ ওয়াশ যেটা অ্যাডভাইস করি সেটা করতে হবে। সেকেন্ড থিং হলো যে তার কিছুদিন পর রুটিনলি তাকে ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে, যেহেতু ডায়াবেটিসের কারণে তার কোনো কমপ্লিকেশন তৈরি হতে যাচ্ছে কিনা। এই জন্য স্পেশাল কেয়ার নিতে হবে ডায়াবেটিস। স্যার, সর্বোচ্চ চেষ্টা করেও দাঁত বাঁচানো গেল না, এরপরে কি? মানে যেখানে আমার দাঁত ফেলে দেওয়া হলো, এখন দাঁত জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এই জায়গাটা দাঁতকে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? তাহলে হলো কি, যে কৃত্রিম দাঁত, এটাতে কৃত্রিম দাঁত বসাতে হবে। কৃত্রিম দাঁত বসানোর কতগুলো সিস্টেম আছে। যদি কোনো কিছু ক্ষতি না করে, কোনো সার্জারি বাদে আমরা একটা তোলা পড়ার ব্যবস্থা সহ একটা দাঁত বানিয়ে কি? ইজি, এটা কনভেনশনাল না করে আগে ছিল, তো এখনো আছে। এটা হলো যে আমরা যদি কোনো শরীরে কোনো ক্ষতি, আপনি যে মনে করলো পড়বে, খুব তুলে রাখতে পারেন তার টিস্যু কার্ড। আরেকটা পদ্ধতি যদি এমন হয় যে এই দাঁতটা দুইটা দাঁতের মাঝখানে, এর পিছনে আরেকটা দাঁত আছে, সামনে একটা দাঁত আছে, তখন আমরা এখানে তিনটা পদই তখন বেছে নিতে পারি। একটা ডেঞ্চার, যেটা আগে বললাম, কৃত্রিম দাঁত তোলা পড়ার ব্যবস্থা সহ। আরেকটা দুই পাশের দাঁতের সাহায্য নিয়ে, যেটাকে ব্রিজ বলি আমরা। তাহলে দুই পাশের দাঁতের সাহায্য নিয়ে সেখানে হতে পারে তার বয়স অনুসারে দুটো দাঁতকে রুট ক্যানাল করে নিতে হতে পারে, অথবা যদি তার বয়সের দাঁত প্রতি আমার সেন্সিটিভিটি কম থাকে, আমি তো এই ব্রিজ করতে গেলে দাঁতের কিছু অংশ রিডিউস করতে হবে, কেটে ফেলতে হবে। সেটা যদি সহনীয় পর্যায়ে হয়, তাহলে আমরা রুট ক্যানাল ছাড়াই রিডিউস করে আমরা এখানে ব্রিজ করতে পারি। একটা হলো আরেক পদ্ধতি। আর যে মডার্ন সিস্টেমে যদি আমরা বলি যে না, আমরা কোনো কিছুই করবো না, পাশের দাঁতে কোনো ক্ষতি করবো না, তখন আমরা যে দাঁতটা তুলে ফেলা হয়েছে, সেই দাঁত তুলে ফেলার যে শিকড়টা ছিল, তার তার রিপ্লেসমেন্টে আমরা ডেন্টাল ইমপ্লান্ট বসাতে পারি। স্যার, আপনার পিএইচডি তো ইমপ্ল্যান্টে। এতক্ষণ ধরে আমাদের শুনবার জন্য আপনাকে ধন্যবাদ।
নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত হাসি এবং সুস্থতা দুটোই আপনার সঙ্গী হোক।